তো ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে পিন্টু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা 4 নম্বর পেপার আলোচনা করব। 4 নম্বর পেপার অনুযায়ী 4 নম্বর যে আমাদের ভিডিও হচ্ছে, এই ভিডিওতে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার দেখে নেব। তো 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে হিমবাহের ক্ষয়প্রাপ্ত জমির একটি উদাহরণ। হিমবাহের ফলে ক্ষয়প্রাপ্ত হয় এরকম একটি জমির উদাহরণ কি? প্লাবনভূমি, মরুভূমি, সার্ক, ড্রামলিন। তো ক্ষয়প্রাপ্ত জমির একটি উদাহরণ হচ্ছে ড্রামলিন। উত্তর ডি, ড্রামলিন। উল্টো চামচের মতো এটি একটা ভূমিরূপ, ড্রামলিন। এটি আমাদের যে বরফ, এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। তো পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে বড় ভাগ কোন শিলা দিয়ে গঠিত? পৃথিবীতে সবচেয়ে বড় ভাগটি কোন শিলা দিয়ে গঠিত? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তর শিলা, কোনো শিলা নয়। এটি কিন্তু পাললিক শিলা, পাললিক শিলা দ্বারা গঠিত। পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে বড় ভাগ পাললিক শিলা দ্বারা গঠিত। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র ভাগে মূলত কি থাকে? লোহা, নিকেল, সিলিকা ও ম্যাগনেসিয়াম, বালু ও কাদা, জল ও মাটি। তো পৃথিবীর যে কেন্দ্রভাগ, কোর, সে কোরে লোহা এবং নিকেল সমৃদ্ধ। ভারী লোহা এবং নিকেল এখানে থাকে পৃথিবীর কেন্দ্রে, কোরে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে কি হয়? তাপমাত্রা কমায়, তাপমাত্রা বাড়ায়, বৃষ্টিপাত কমায়, বৃষ্টিপাত রোধ করে। তো উষ্ণ সমুদ্র স্রোত কি করে? উষ্ণ সমুদ্র স্রোত সবসময় তাপমাত্রা কিন্তু বাড়ায়। উত্তর বি, তাপমাত্রা বাড়ায়। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের গভীরতম অঞ্চলকে বলে? সমুদ্রের যে গভীর অঞ্চল, সেই গভীর অঞ্চলকে কি বলা হয়? অ্যাবিসিয়াল সমভূমি বলা হয়, মহীসোপান বলা হয়, গভীর সমুদ্র খাত বলা হয়, মহীঢাল বলা হয়। সমুদ্রের যে গভীরতম অঞ্চল সেটাকে গভীর সমুদ্র খাত বলা হয় বা ট্রেঞ্চ বলা হয়। উত্তর সি। 6 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের লবণতা প্রধান উৎস। সমুদ্রের জলে লবণ থাকে, ক্যালসিয়াম, সে লবণের প্রধান উৎস কি? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশ। তো সমুদ্র জলের যে প্রধান উপাদান সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl। তো পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর তাপ বন্টনের কোন স্রোতের ভূমিকা বেশি? পৃথিবীতে তাপ বন্টন হয়, সেই বন্টনে কোন স্রোতের ভূমিকা সবচেয়ে বেশি? বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, ভূমিকম্প, আগ্নেয়গিরি। তাপ বন্টনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সমুদ্র স্রোত বা সাগরীয় স্রোত, সমুদ্র স্রোত। উত্তর বি। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে নিচের স্তর, হচ্ছে ট্রপোস্ফিয়ার। পৃথিবীর সবচেয়ে নিচের স্তর হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোস্ফিয়ার। তারপর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার 2 নম্বর, 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কিসের অনুপাত? বাষ্প ও বাতাসের অনুপাত, জলীয় বাষ্প ও সম্পৃক্ততার অনুপাত, জলীয় বাষ্প ও চাপের অনুপাত। তো আপেক্ষিক আর্দ্রতার কিসের অনুপাত? জলীয় বাষ্প এবং সম্পৃক্ততার অনুপাত হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। উত্তর সি। গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ অঞ্চলকে বলা হয়? গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ, এই নিম্নচাপ অঞ্চলকে কি বলা হয়? হর্স ল্যাটিটিউড বলা হয়, ডোলড্রাম বলা হয়, ওয়েস্টার্লিস বলা হয়, ট্রেড উইন্ড বলা হয়। গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ বলয়কে বলা হয় ডোলড্রাম অঞ্চল। উত্তর বি, ডোলড্রাম। ভারতীয় কৃষিতে প্রধান কোন মাটি ব্যবহৃত হয়? ল্যাটেরাইট মাটি, কৃষ্ণ মৃত্তিকা, সুশ্রমিক মাটি, পাললিক মাটি। উত্তর ডি, পাললিক মাটি, পলিগঠিত মাটি। 12 নম্বর প্রশ্ন, কোন মাটি লৌহ এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ? লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ কোন মাটি? বেলে মাটি, ল্যাটেরাইট মাটি, শ্রমিক মাটি, কৃষ্ণ মাটি। উত্তর হচ্ছে বি, ল্যাটেরাইট মাটি, লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ। 13 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর কোথায় পাওয়া যায়? প্রবাল প্রাচীর সাধারণত কোথায় গড়ে ওঠে? পার্বত্য অঞ্চলে, উষ্ণ ও অগভীর সমুদ্রে, নদীতে, হিমবাহে। উষ্ণ এবং অগভীর সমুদ্র, গ্রীষ্মমণ্ডলীয় অগভীর সমুদ্রে এই প্রবাল প্রাচীর দেখা যায়। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, আর ভারতের প্রবাল প্রাচীর হচ্ছে কোথায়? লাক্ষাদ্বীপ, প্রবালঘটিত দ্বীপ, প্রবাল দ্বীপ, লাক্ষাদ্বীপ। পরবর্তী প্রশ্ন, ম্যানগ্রোভ বন প্রধানত জন্মায় কোথায়?
পার্বত্য এলাকায়, নদীর উৎসে, মোহনাতে, মরুভূমিতে। নদীর মোহনাতে, নদী যেখানে সমুদ্রে মিলিত হয় সেখানে এই প্লাবনভূমি বলছে ম্যানগ্রোভ বন জন্মায়। উত্তর সি, মোহনাতে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গাছ কি গাছ? রেন ফরেস্ট, শাল, সুন্দরী গরান, ইউক্যালিপটাস। তো উত্তর হচ্ছে সুন্দরী এবং গরান। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী এবং গরান। উত্তর সি, ম্যানগ্রোভ বন। বাস্তুতন্ত্রের প্রাথমিক স্তর। এখানে বাস্তুতন্ত্র কোথা থেকে শুরু হয় সেটা বলিনি। এখানে প্রাথমিক স্তর কোনটি? উদ্ভিদভোজী, শিকারী, সূর্য, প্রযোজক। প্রাথমিক স্তর হচ্ছে উৎপাদক বা কি? প্রাথমিক স্তর হচ্ছে উৎপাদক। উদ্ভিদভোজী না, উৎপাদক হবে প্রযোজক, যেগুলি উৎপাদন করে। উত্তর ডি হবে প্রযোজক। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার কাজ কি? আমাদের নাইট্রোজেন চক্র, সেই ব্যাকটেরিয়া নাইট্রোজেনের চক্রে একটি বড় ভূমিকা পালন করে। তো সেই ব্যাকটেরিয়ার কাজ কি? নাইট্রোজেন শোষণ করা, নাইট্রোজেনে রূপান্তর করা, নাইট্রোজেন উপসারণ করা, নাইট্রোজেন সংরক্ষণ করা। তো নাইট্রোজেনকে রূপান্তর করা। উত্তর বি। বাতাসে যে নাইট্রোজেন, আমাদের 78% কিন্তু নাইট্রোজেন রয়েছে বায়ুমণ্ডলের। 78% নাইট্রোজেন উদ্ভিদ সেগুলো কিন্তু সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। তো এই ব্যাকটেরিয়াগুলি বাতাসের নাইট্রোজেনকে রূপান্তর করে নাইট্রোজেন যে মৌল সেগুলো কিন্তু আমাদের গাছে মাটিতে প্রেরণ করে। তো এর ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে নাইট্রোজেন রূপান্তর। পরবর্তী প্রশ্ন, স্নো লাইন। স্নো লাইনের ওপরে যে গাছ জন্মায়, স্নো বলতে বরফ লাইন। তো স্নো লাইনের ওপরে যে গাছ জন্মায় তাকে কি বলা হয়? তুন্দ্রা উদ্ভিদ, কনিফার উদ্ভিদ, উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ, ক্যাকটাস উদ্ভিদ। তো স্নো লাইনের ওপরে যে গাছ জন্মায় তাকে বলা হয় কনিফার উদ্ভিদ। তো কনিফার উদ্ভিদগুলো কি? যেগুলির পাতা সূচালো হয়, নিম্ন দিকে সূচালো পাতা হয়, সেগুলি হচ্ছে কনিফার উদ্ভিদ। উত্তর বি, কনিফার উদ্ভিদ। উত্তর এ দিয়েছে তুন্দ্রা। স্নো লাইনের ওপর যে গাছ জন্মায় তাকে তুন্দ্রা উদ্ভিদ বলা হয়। তুন্দ্রা উদ্ভিদের তুন্দ্রা উদ্ভিদকেও কিন্তু এই বলা হয় কনিফার উদ্ভিদই বলা হয়, সূচালোযুক্ত উদ্ভিদ। তো উত্তর হচ্ছে এখানে তুন্দ্রা উদ্ভিদ। ঠান্ডা এবং তুষারে জন্মায় এবং গুল্ম জাতীয় উদ্ভিদ হচ্ছে তুন্দ্রা উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, কোনটি বায়ুমণ্ডলের দূষণ নয়? বায়ুমণ্ডলের দূষক নয় কোনটি? বায়ুমণ্ডলকে দূষণ করে না কোন গ্যাস? সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, সীসা। তো উত্তর হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলের 78% হচ্ছে নাইট্রোজেন। তো এই নাইট্রোজেন বায়ুমণ্ডলের দূষক নয়। উত্তর সি। পরিবেশ সংরক্ষণের জাতীয় কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ জাতীয় কর্মসূচি কি? পোলিও নির্মূল, ন্যাশনাল পার্ক, টিকা কর্মসূচি, খাদ্য কর্মসূচি। তো পরিবেশ সংরক্ষণের জাতীয় কর্মসূচি হচ্ছে ন্যাশনাল পার্ক। উত্তর বি, ন্যাশনাল পার্ক। কৃষিভিত্তিক গ্রাম সাধারণত কোন ধরনের বসতির উদাহরণ? কৃষিভিত্তিক গ্রাম কোন ধরনের বসতির উদাহরণ? গুচ্ছাকার, বিস্তৃতাকার, রৈখিক, ঘনীভূত। কৃষিভিত্তিক গ্রাম কোনো অঞ্চলকে ঘিরে, কৃষিকাজকে ঘিরে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় গুচ্ছাকার বসতি। উত্তর এ, গুচ্ছাকার। কৃষিনির্ভর গ্রাম ঘরগুলি একত্রিত থাকে বলে একে গুচ্ছাকার বসতি বলা হয়। ভারতের জনঘনত্ব সর্বাধিক কোন রাজ্যে? ভারতের যে জনঘনত্ব সেখানে সর্বাধিক কোন রাজ্যে? সর্বাধিক মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। তো জনঘনত্ব সবচেয়ে সর্বাধিক হচ্ছে বিহার। উত্তর বি, বিহার। ভারতের সর্ববৃহৎ কৃষি উৎপাদন এলাকা কোনটি? ভারতের সর্ববৃহৎ কৃষি উৎপাদন এলাকা গাঙ্গেয় সমভূমি, দাক্ষিণাত্য মালভূমি, থর মরুভূমি, পূর্বঘাট। কৃষি বৃহৎ উৎপাদন হয় কোথায়? কৃষি উৎপাদন এলাকা সবচেয়ে বেশি হচ্ছে কৃষি উৎপাদন এলাকা গাঙ্গেয় সমভূমি, গঙ্গা সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি কৃষিকাজ হয়। উত্তর এ, গাঙ্গেয় সমভূমি। পরিকল্পিত শহরের অন্যতম উদাহরণ। ভারতের একটি পরিকল্পিত শহরের উদাহরণ কোনটি? কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, চণ্ডীগড়। পরিকল্পিত শহর হচ্ছে চণ্ডীগড়। উত্তর ডি, চণ্ডীগড়। এটি ব্রিটিশ আমলে স্থাপিত হয়। ফরাসি স্থাপিত লে কর্বুজিয়ে এর কর্তৃক এটি স্থাপিত হয়। পরিকল্পিত শহর চণ্ডীগড়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের খনিজ সম্পদ নবায়নযোগ্য নয়? নবায়নযোগ্য নয়, গঠন আবার পুনর্গঠন হবে না। জলবিদ্যুৎ, সৌরশক্তি, কয়লা, বায়ুশক্তি। তো নবায়নযোগ্য নয় হচ্ছে
কয়লা এটি নবায়নযোগ্য নয়, এটি একটি জীবাশ্ম জ্বালানি, এটি ক্ষয় রয়েছে, এটির আবার উৎপাদন করতে অনেক সময় লাগে এটির ফুরিয়ে যাবে, তো এটি নবায়নযোগ্য নয়। ভারতের প্রধান তামা উৎপাদনকারী রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা। প্রধান তামা উৎপাদনকারী রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। উত্তর বি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মালঞ্চ খন্ড, এই মালঞ্চ খণ্ডে সব পৃথিবী বলছে ভারতের সর্বাধিক তামা পাওয়া যায় মালঞ্চ খন্ডেও, মধ্যপ্রদেশ। উত্তর বি মধ্যপ্রদেশ। কোনটি জীবাশ্ম জ্বালানি কোনটি? ইউরেনিয়াম, জলবিদ্যুৎ, কয়লা, সৌরশক্তি। জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা, এটি একটি রিপিটেড প্রশ্ন, সবসময় মনে রাখবে কয়লা, খনিজ তেল এগুলি জীবাশ্ম জ্বালানি। উত্তর সি। পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদন এলাকা কোনটি? বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, বীরভূম। উত্তর হচ্ছে বি শিলিগুড়ি। দার্জিলিং, শিলিগুড়ি এগুলি হচ্ছে চা উৎপাদক এলাকা। উত্তর বি শিলিগুড়ি। মানুষ সর্বপ্রথম বসতি স্থাপন করে পর্বতশ্রেণীতে, মরুভূমিতে, উপত্যকায়, বনে। মানুষ সর্বপ্রথম বসতি স্থাপন করে উপত্যকা অঞ্চলে। উত্তর সি নদী উপত্যকা অঞ্চলে। বিভিন্ন যে বসতি গড়ে উঠেছে সেগুলি হচ্ছে নদী কেন্দ্রিক। আমাদের যে হরপ্পা সভ্যতা বলো, মেসোপটেমিয়া সভ্যতা বলো, মিশর সভ্যতা সবগুলি কিন্তু নদী কেন্দ্রিক, উপত্যকা কেন্দ্রিক। তাই এখানে মানুষ সর্বপ্রথম বসতি স্থাপন করে উপত্যকা অঞ্চলে। উত্তর সি। নদীর তীরে পানি এবং উর্বর মাটির কারণে উপত্যকায় প্রথম বসতি গড়ে ওঠে। উন্নত দেশগুলিতে প্রজননের হার কেমন? খুব বেশি, মাঝারি, খুব কম, অনিয়ন্ত্রিত। তো উত্তর হচ্ছে উন্নত দেশগুলির প্রজননের হার খুব কম। উত্তর সি খুব কম। ভারতের দীর্ঘতম সড়ক, তো এই প্রশ্নটি আবার দিয়েছি আমি, আগের প্রশ্ন যারা পারেন তারা কিন্তু এটি দেখে নাও। তো ভারতের সবচেয়ে দীর্ঘতম সড়ক, সবচেয়ে বড় সড়ক NH2, NH7, NH27, NH44। তো উত্তর হবে ডি। 21 প্রশ্নের উত্তর হচ্ছে ডি NH44। এটি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। উত্তর ডি। পরবর্তী প্রশ্ন, কোনটি খনিজ ভিত্তিক শিল্প কোনটি? চিনি শিল্প, তুলা শিল্প, লৌহ ইস্পাত শিল্প, কাগজ শিল্প। খনিজ ভিত্তিক শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। উত্তর সি লৌহ ইস্পাত শিল্প। পশ্চিমবঙ্গের কয়লার সবচেয়ে বড় খনি কোথায়? রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া। সবচেয়ে বড় খনি হচ্ছে রানীগঞ্জ। আনসার এ। ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? বৃহত্তম বন্দর কোনটি? কলকাতা, কোচি, মুম্বাই, বিশাখাপত্তনম। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। উত্তর সি। এটি ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার, এটিও একটা রিপিটেড প্রশ্ন, এটির উত্তর আমি বলছি না। ভারতের বৃহত্তম খনিজ শোধনাগার হচ্ছে, এটা বলে দিই, জামাননগর, গুজরাটের জামাননগর। উত্তর সি গুজরাটের জামাননগর। পরবর্তী প্রশ্ন, কোন নদী ভারত চীন সীমান্ত দিয়ে প্রবাহিত হয়? ভারত এবং চীন সীমান্ত দিয়ে প্রবাহিত হয় কোন নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মহানদী। তোর উত্তর হচ্ছে যমুনা বলছি, ব্রহ্মপুত্র। উত্তর বি ভারত এবং চীন সীমান্ত দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী। 37 প্রশ্ন, ম্যাপের স্কেল 1:50,000 এর অর্থ কি? ম্যাপে 1 সেমি ইজিক্যাল টু 50 কিমি। ম্যাপে 1 সেমি ইজিক্যাল টু 500 কিমি। ম্যাপে 1 সেমি ইজিক্যাল টু 0.5 কিমি। ম্যাপে 1 সেমি ইজিক্যাল টু 5 কিমি। তো সবসময় আরএফ স্কেলের যে একক সেটি একই হয়, 1 সেমিতে হবে 50,000 সেমি। তো 50,000 সেমিতে হচ্ছে 0.5 কিমি। তো উত্তর হবে এখানে সি, 1 সেমিতে 0.5 কিমি বা 50,000 সেমি। তো উত্তর হবে সি। পরবর্তী প্রশ্ন, 48 প্রশ্ন, কোনটি জোনাল মাটি নয়? আঞ্চলিক মাটি নয়, জোনাল বা আঞ্চলিক, এই আঞ্চলিক মাটি নয় কোনটি? জোনাল মাটি নয় কোনটি? ল্যাটেরাইট মাটি, লাল মাটি, চুনামাটি, কাদামাটি। তোর উত্তর হচ্ছে জোনাল মাটি নয়, কাদামাটি। এটি একটি অ্যাজোনাল মৃত্তিকা, তো কাদামাটি জোনাল মৃত্তিকা নয়। উত্তর ডি। ভারতের পূর্ব উপকূলীয় নদী কোনটি? গঙ্গা, মহানদী, নর্মদা নদী, তাপ্তি নদী। তো নর্মদা, তাপ্তি একটি পশ্চিমায়ন নদী, মহানদী এটি একটি পূর্ব উপকূলীয় নদী। উত্তর বি মহানদী।
এছাড়া গঙ্গা কিন্তু একটি পূর্ব প্রকৃত নদী। পরবর্তী প্রশ্ন, ভারতের ভবিষ্যতের শক্তি বলা হয় জলবিদ্যুৎকে, সৌরশক্তিকে, বায়ুশক্তিকে, পারমাণবিক শক্তিকে। তো ভবিষ্যতের শক্তি বলা হয় সৌরশক্তিকে। উত্তর বি, সৌরশক্তি। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সবচেয়ে ঘন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানে সবচেয়ে বেশি মাস, আমাদের যে বায়ুমণ্ডলের মাস সবচেয়ে বেশি এখানেই রয়েছে, ট্রপোস্ফিয়ারে। তো সবচেয়ে ঘন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। উত্তর এ। ওজোন স্তর অবস্থিত, এটিও একটি রিপিটেড প্রশ্ন। তো ওজোন স্তর কোথায় অবস্থিত? ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। তো এটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। উত্তর বি। পশ্চিমবঙ্গ বলছি। 53 প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের একক অবস্থা। জীববৈচিত্র্য সংরক্ষণের একক অবস্থা। কৃষিক্ষেত্র, বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, সেচ প্রকল্প। জীববৈচিত্র্য সংরক্ষণের একক ব্যবস্থা হচ্ছে, অবস্থান এখানে ব্যবস্থা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তর সি, বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ এটি মানুষ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, বায়োস্ফিয়ার রিজার্ভ। কোন পদ্ধতিতে নদীর তথ্য বিশ্লেষণ করা হয়? নদীর তথ্য বিশ্লেষণ করা হয় কোন পদ্ধতিতে? গ্রাফ পদ্ধতি, সার্কুলার পদ্ধতি, লাইন ডায়াগ্রাম, হাইড্রোগ্রাফ। তো নদীর যে পদ্ধতি সেটি বিশ্লেষণ করা হয় হাইড্রোগ্রাফের মাধ্যমে। উত্তর ডি, হাইড্রোগ্রাফ। এটি নদীর প্রবাহকালীন পরিবর্তনকে বোঝায়, হাইড্রোগ্রাফের মাধ্যমে এটি বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি জীববৈচিত্র্যের হুমকি নয়? জীববৈচিত্র্যের হুমকি নয় কোনটি? বনভূমি কাটা, প্রাণীর শিকার, দূষণ, জৈব সার ব্যবহার। জীববৈচিত্র্যের হুমকি নয় হচ্ছে কোনটি? জৈব সার ব্যবহার, যে সবুজ সার, এই সবুজ সার ব্যবহার কোনো জীববৈচিত্র্যের হুমকি নয়। এটিকে জীববৈচিত্র্যের সংরক্ষণ করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে জৈব সার। তো এই বাকি তিনটি কিন্তু জীববৈচিত্র্যের হুমকি, বনভূমি কাটা, বন্যপ্রাণীর শিকার এবং দূষণ। পরবর্তী প্রশ্ন, মানচিত্রের উচ্চতা নির্দেশ করে। মানচিত্রের উচ্চতা কি নির্দেশ করে? রেখা, ছায়া, তাপমাত্রা, কন্টুর। তো মানচিত্রের উচ্চতা নির্দেশ করেছে কন্টুর লাইন। উত্তর ডি, কন্টুর লাইন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সমদূরত্ব রেখা নির্দেশ করে। সমদূরত্ব রেখা নির্দেশ করে কি? সমভূমি, ঢাল, মালভূমি, জলরেখা। তো সমদূরত্ব নির্দেশ করে সমভূমি অঞ্চল। একটা কন্ট্রোল লাইন যত দূরে অবস্থিত থাকবে তত কিন্তু এই যে গ্যাপ সেটি কিন্তু সমভূমি নির্দেশ করবে, কারণ এখানে 10 থেকে 20 মিটারের ডিফারেন্স থাকে বা 10 মিটারের ডিফারেন্স থাকে উচ্চতার মধ্যে। তো এখানে যত যে সমদূরত্ব রেখা সব যত দূরে দূরে থাকবে সেখানে কিন্তু সমভূমি নির্দেশ করবে। উত্তর এ। উচ্চতা সমান হলে কন্ট্রোলগুলি দূরে থাকবে এবং সমভূমি নির্দেশ করে এখানে। 18 নম্বর প্রশ্ন, দূরত্ব মাপার সাধারণ স্কেল কোনটি? রৈখিক স্কেল, ভগ্নাংশ স্কেল, সম্পর্ক স্কেল, ক্রমিক স্কেল। তো দূরত্ব মাপার সাধারণ স্কেল হচ্ছে রৈখিক স্কেল। উত্তর এ, লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। 49 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইন বা পরিবেশ রক্ষা আইন প্রণয়ন করা হয় কত সালে? আগের যে ভিডিও সেটা একটু আমার ভুল হয়েছিল, এটা আমি পরিবেশ বেচলাম। তো সেটা হচ্ছে পরিবেশ রক্ষা আইন, ওটা আসলো বনভূমি রক্ষা আইন। এটি হচ্ছে পরিবেশ রক্ষা আইন। তো পরিবেশ রক্ষা আইন কত সালে প্রণয়ন করা হয়? 1980 সালে, 1986 সালে, 1991 সালে, 1999 সালে। তো এটি হবে 1986 সালে। ভোপাল যে গ্যাস দুর্ঘটনা তারপরেই কিন্তু এটি হয়েছিল, পরিবেশ রক্ষা আইন প্রণয়ন করা হয়েছিল 1986 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনার পরে পরিবেশ আইন প্রণীত হয়। 1985 সালে এটি হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা, মিথাইল আইসোসায়ানেট, MIC, মিথাইল আইসোসায়ানেট, MIC গ্যাস যে লিক হয়েছিল তার ফলে কিন্তু অনেক মানুষ মারা গেছিল। তো এই ভোপাল গ্যাস দুর্ঘটনার পরে কিন্তু পরিবেশ আইন নিয়ে আসা হয় 1986 সালে। পরবর্তী প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের শেষ প্রশ্ন। তো ক্ষুদ্র মানচিত্র সাধারণত কোনটি? সাধারণত কি দেখা হয়? ক্ষুদ্র মানচিত্রে সাধারণত বেশি বিস্তারিত তথ্য দেখা হয়, কম বিস্তারিত তথ্য পাওয়া যায়, কোনো তথ্য থাকে না, শুধু রং থাকে। তো ক্ষুদ্র মানচিত্র কি থাকবে? স্কেল একদম বড় থাকবে এবং ক্ষুদ্র মানচিত্রে দেখা যাবে না। তো কম বিস্তারিত তথ্য এখানে থাকবে। উত্তর বি, কম বিস্তারিত তথ্য। বৃহৎ মানচিত্রে বেশি বিস্তারিত যে তথ্য সেটা থাকবে। তো ক্ষুদ্র মানচিত্রে থাকবে কম বিস্তারিত তথ্য। উত্তর হচ্ছে কম বিস্তারিত তথ্য। ক্ষুদ্র স্কেলে বিশদ যে অনেক বড় অঞ্চল
কম জায়গাতে দেখানো যাবে, এর ফলে কিন্তু বিশদ তথ্য কম হবে। তো উত্তর হবে বি। তো এই আমাদের প্রশ্ন। পরবর্তী যে সেট সেটা তাড়াতাড়ি নিয়ে আসছি, তো এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও, যাতে আমাদের মোটিভেট ভালো হয়। যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলেই তবেই আমাদের এটা লাইক করবে, তাছাড়া কিন্তু লাইক করবে না। ধন্যবাদ।